জয় আমার তপশিলি বন্ধুরা, বসুন বসুন, আপনারা সকলে বসুন। যারা আদিবাসী বোনেরা ঢাক ধামসা মাদল নৃত্য নিয়ে এসছেন আপনারা বসুন সকলে। আমি জানি অনেক দুপুরবেলায় আপনারা এসছেন, আমি জানি আপনারা অনেক দুপুরবেলায় এসছেন এবং বিশেষ করে আপনারা এমন একটা সময় এসছেন যে আমি তখন শিলিগুড়ি থেকে স্টার্টও করিনি। তখন আমি দেখলাম যে আমাকে দু একজন সাংবাদিক আমার সাথে আসছিল, তারা আমাকে বলছিলেন যে আমরা হ্যাঁ বসুন চুপ করে, কিচ্ছু হবে না এখানে, এটা করবার জায়গা নয়। দেখেছো ট্যাগফুলি 3-4 জনকে ঢুকিয়ে দিয়েছে আমাদেরই, কেউ দেখো 3 জন, প্রত্যেকটা মিটিং এই 3-4 জন করে ঢুকছে। আর আমি স্টেট বলছি, আমাকে ভালোভাবে দেবেন আমি করে দেবো, চিঠি গাড়িতে দেবেন, অন্য আমাদের পুলিশের লোকেদের হাতে দেবেন আমি করে দেবো। ডোন্ট ডিস্টার্ব মাই মিটিং, ভেরি ব্যাড। দেবেন আমি করে দেবো, চিঠি গাড়িতে দেবেন, অন্য আমাদের পুলিশের লোকেদের হাতে দেবেন আমি করে দেবো। ডোন্ট ডিস্টার্ব মাই মিটিং, ভেরি ব্যাড। বস দেবেন, অন্য আমাদের পুলিশের লোকেদের হাতে দেবেন আমি করে দেবো। ডোন্ট ডিস্টার্ব মাই মিটিং, ভেরি ব্যাড। বসান তো, যারা আছেন এখানে তারা বসান, ওদের কোনো কাজ এখান থেকে হবে না। দেখলে এতক্ষণ নেই, যে আমি বলতে উঠলাম সঙ্গে সঙ্গে 3-4 জন প্রত্যেকটা মিটিং এ ফিট করে রেখে দিচ্ছে। আগে আপনারা বসুন, তারপর আমি বলবো। তিনটে বাসের উপরে উঠে দাঁড়িয়েছে, মেয়েটার নামটা কি, কোথায় থাকে? আর পুলিশের সিকিউরিটিরা বা কি করছেন আপনারা, যে বাস পেরিয়ে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন না চোখে? একটা সামান্য সৌজন্যতা তো থাকবে। এনি ইনসিডেন্ট মে হ্যাপেন। আপনারা বসুন, আপনারা শান্ত হয়ে বসুন। যারা এসছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি অনুরোধ করব আপনাদের যা বলার আমরা মিটিং শেষে, আমাদের নেত্রীর বক্তব্য শেষে আমাদের স্বেচ্ছাসেবক আমরা নিজে যাব, আপনাদের কথা শুনবো। 4টে লোকের জন্য এখানে প্রায় 4-5 হাজার লোক উপস্থিত রয়েছে, বেলা 12টা থেকে এসে অপেক্ষা করছে। ধন্যবাদ। আমার মাথা একটু গরম আছে বলে আপনারা মাথা গরম করবেন না প্লিজ। জানেন যে আমি যতটা পারি মানব দল দিয়ে ততটা করতে পারি, কিন্তু আমি এমন কিছু করতে পারি না যেটা আমার পক্ষে করা সম্ভব নয়। আমি তো ভগবান নই, ভগবানও সব কিছু করতে পারে না। মানুষ যখন মৃত্যুর মুখে পতিত হয়, যদি কেউ বলে ভগবান বাঁচাও, সব কি বাঁচাতে পারে? সব বাঁচাতে পারে না। আর 4-5 দিন বাদে ইলেকশনের ডেট ডিক্লেয়ার হবে। এই কবছর ধরে আপনাদের জন্য অফুরন্ত পরিশ্রম করছি, আর তার উপরে যদি প্রত্যেকে এসে বলেন আমার এই চাই, আমার ওই চাই, আমার ওই চাই, চাইলেই তো হবে না, চাইলে দিতে তো হবে। দেবটা দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শুনছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। একটি সম্মেলনে গিয়েছিলেন কলকাতার একটি স্টেডিয়ামে, গীতাঞ্জলি স্টেডিয়ামে। সেখানে আজকেই এরকম একটা পরিস্থিতি আমরা দেখলাম, সৌজন্যে এবিপি আনন্দ। তাতে আমরা দেখতে পেলাম যে এইভাবেই ফের মেজাজ হারিয়ে ফেললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন বক্তব্য রাখতে উঠলেন খুব হাসি মুখে উঠলেন, কিন্তু ওঠার পরেই সেই একটা ব্যানার দেখেই তিনি ফের মেজাজ হারিয়ে ফেললেন। আসলে আমরা দেখছি দুটো বিষয়ে এখন খুব রেগে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা হচ্ছে জয় শ্রীরাম ধ্বনি যদি কেউ দেন তার সামনে,
সেটা শুনলে খুব রেগে যান। আর একটা হচ্ছে ব্যানার যদি কেউ ধরেন, এবং প্রত্যেকটা প্রায় অনেক জায়গাতেই দেখছি আমরা তার সভাতে, সেখানে দাবি দাওয়া নিয়ে কেউ ব্যানার ছাপিয়ে, কেউ বা একটা প্ল্যাকার্ড ধরে দেখাচ্ছেন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে। তিনি পড়তে পারছেন কি না পারছেন সেটা নয়, কিন্তু তিনি বুঝতে পারছেন যে কিছু একটা তারা বলার চেষ্টা করছেন। কেন এইভাবে বলবেন, বলার তো একটা তরিকা আছে, সিস্টেম আছে, সেই জন্যই তিনি কিন্তু ভীষণভাবে একেবারে বলা যায় রেগে যাচ্ছেন এবং তৎক্ষণাৎ অনেক রিয়াকশনও ব্যক্ত করছেন এবং পরে আবার ঠান্ডাও হচ্ছেন। যেমন আজকে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, পরবর্তীকালে আপনারা শুনলেন যে বললেন যে আমার মাথা গরম আছে কিন্তু আপনারা মাথা ঠান্ডা রাখুন। এখন মুখ্যমন্ত্রীর মাথা গরম, রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তার মাথা যদি গরম থাকে তাহলে তো অনেক ভুল কাজ হয়ে যাবে, কারণ ঠান্ডা মাথায় ছাড়া তো মানুষ তো। এবং দেখছেন ইন্দ্রনীল সেনকে আমরা আজকে দেখলাম যে তিনি কুলার হিসেবে কাজ করেছেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটু রাগান্বিত হয়ে গেছেন, তিনি রিয়াকশান দেখাচ্ছেন, একটা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, সেই সময় ইন্দ্রনীল সেন, আমি আরও একবার আপনাদেরকে দেখাতে পারি যে দেখুন, ঠিক এলেন, তিনি কাছাকাছি এলেন, এসে বললেন মাথা ঠান্ডা রাখুন। শুনেছেন, আমি সাউন্ডটা এর আগে কয়েকবার রিপ্লে করে করে আপনাদেরকে শুনিয়েছি। তিনি বলছেন মাথাটা ঠান্ডা রাখুন, আমি বিষয়টা দেখছি। আসলে তারাও হয়তো বুঝতে পারছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে খুব রেগে যান অনেক বিষয়ে, যেটা না রাখলেই হতো। সেক্ষেত্রে তারাও তাকে কন্ট্রোল করছেন, আবার এদিকে লোক কন্ট্রোল করছেন। এখন ফলে যেটা আমরা দেখছি যে একটা করে কুলারও নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যাতে কোনোভাবে উত্তেজিত হয়ে আরও কিছু কথা না, বেফাস কথা না বলে ফেলেন। আমরা মেদিনীপুরের সভাতে দেখেছি, আমরা বনগাঁর সভাতে দেখেছি, বিভিন্ন জায়গাতে যখনই এই ধরনের বিষয় দাবি দেওয়া নিয়ে সামনে কেউ হাজির হচ্ছেন, তাদের প্রতি এমন একটা রিয়াক্ট করছেন এবং বলছেন এটা খুব প্ল্যানফুলি করা হচ্ছে। কখনো বলছেন বিজেপি সিপিএম এরা এরা করাচ্ছে, এরকম একটা বলার চেষ্টা হচ্ছে, কখনো বা অন্যভাবে তারা ব্যক্ত করার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে বলার চেষ্টা হচ্ছে একটা ষড়যন্ত্র হচ্ছে তার 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 কর্মসূচিতে লোক ঢুকিয়ে দিয়ে, এরকম একটা বারবার আমরা শুনছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেউ যদি কিছু বলেন বা বলতে চান, সেক্ষেত্রে এত এইভাবে রিয়াক্ট করার কি খুব প্রয়োজন রয়েছে? এদিকে বলছেন আমি সব কাজ করে দিয়েছি, আবার বলছেন না সব কাজ করা সম্ভব না, আমি তো ভগবান নয়। আবার বলছেন যে মৃত্যুর মুখে ভগবানও বাঁচাতে পারবে না, আর কদিন পর ইলেকশন ঘোষণা, অর্থাৎ রাজ্য সরকারেরও মৃত্যু একেবারে সামনে চলে এসছে, হয়তো সেটা তিনি বলার চেষ্টা করেছেন। আবার এটাও বলছেন যে এত কিছু কেউ করবে, কোনো সরকার করবে, এমন কোনো পরিবার আছে যে সরকারি সাহায্য পায়নি, একটা দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো, আজকে সে কথা বলেছেন। সুতরাং বিভিন্ন টাইপের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এবং আমরা দেখলাম যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন প্রাক্তন, তারও নাম করলেন, কারণ ত্রিপুরাতে বিজেপি সেই রাজ্য সরকারের যে চালাচ্ছে তাদের হাল খারাপ করে দিয়েছে। সেই জন্য আমরা দেখলাম যে বামের প্রাক্তন মন্ত্রীর একটা সুনামও করলেন, কারণ তিনি নাকি এরকম এসে এই রাজ্যে বলেছেন। প্রশ্ন হচ্ছে যে এখানকার যিনি বামেদের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বা তাদের আরও যারা মন্ত্রী ছিলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই রাজ্যে কেমন সরকার চলছে, আমি জানি না তারা যে রিয়াকশনটা ব্যক্ত করবেন, কারণ তার দলের যা রিয়াকশন আমরা শুনছি সেটা শুনে তিনি আবার কি বলতে পারেন। ত্রিপুরা থেকে যেহেতু বিজেপি সরকারের সমালোচনা করেছেন ত্রিপুরার মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই জন্য তার খুব নাম করলেন আজকের এই সভাতে। কিন্তু অবশ্যই প্রশ্ন যে বামেরা তার সরকার সম্পর্কে কি বলবে, সেটা যদি কখনো বলেন, আমি জানি না তার কোনো তার সুরে সুর মেলাতে পারবেন কিনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটাই, যে এইভাবে রিয়াক্ট করা, মানুষের চাহিদা, মানুষ যদি সিস্টেমে পেত, কারো দরকার আছে ওখানে গিয়ে এরকম করে লেখা তুলে ধরে দেখার? কোনো দরকার আছে? যে সিস্টেমে পেত, নিয়মে পেত। অনেকে বলছেন দিদিকে বলে তো ফোন করেছি, কোনো সুরাহা হয়নি, আমরা লোকাল পঞ্চায়েত প্রধানকে বলেছি, কোনো সুরাহা হয়নি, তাই সামনে মুখ্যমন্ত্রীকে পেয়েছেন, তারা তাদের দাবি দাওয়াটা বলছেন। কারণ মুখ্যমন্ত্রীরা 10 কোটি মানুষ, সরাসরি তো যোগাযোগ হওয়ার সম্ভাবনাটা তো সহজ নয়। সামনে পেয়েছেন, তারা বলেছেন। যেমন উনি পরবর্তীকালে বললেন যে আসুন আমি পরে কি বিষয়টা শুনবো, তো প্রথমে বললেই হতো। এইভাবে রিয়াক্ট করা এবং বলছেন মাথা গরম আছে আমার। এখন এইভাবে মাথা গরম থাকলে তো সত্যি মুশকিল, ভোট সামনে চলে এসছে, মাথা গরমের অনেক সময় ভুল কাজ হয়ে যায়। যদিও ইন্দ্রনীল সেনকে একেবারে কুলারের মতো আমরা দেখলাম, বারবার তাকে ঠান্ডা করার চেষ্টা করছেন যে আপনি মাথা ঠান্ডা রাখুন। এখন এই প্রশ্নটা, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মাথা এইভাবে গরম হয় তাহলে তো অনেক কথা, অনেক বিষয় ঘটে যাবে। এখন এটাও আমরা খুব নজর রাখছিলাম যে আজকে গতকাল
তিনি যখন রাজীব ব্যানার্জিকে নাম না করলেও তাকে উদ্দেশ্য করে যে কথা বলেছিলেন যে তার যে বন সহায়ক চাকরি ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কারসাজি আছে, এবং তার উত্তরে রাজীব ব্যানার্জি যা গতকাল হুগলির সভাতে বলেছেন সেটাও মারাত্মক অভিযোগ যে কালীঘাট থেকেও সুপারিশ এসেছিল। আমরা ভেবেছিলাম যে সে সম্পর্কে হয়তো আজকে কিছু একটা বলবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজকে কিন্তু সেই চাকরির বিষয়ে একটা কথাও বললেন না। তবে ওই ওয়াশিং মেশিন সেই পুরনো কথা আমরা শুনলাম, যে বললেন যে সব এখান থেকে চলে যাচ্ছে, যেমন ভাষায় বলেন গুন্ডা চোর ডাকাত এরকম বললেন, এবং কেউ টাকা গচ্ছিত রাখতে যাচ্ছে না, তাদেরকে ওয়াশিং মেশিনে ওয়াশ করে নেওয়া হচ্ছে। কিন্তু সেই চাকরিটা যেটা গতকাল বলেছিলেন সেই সম্পর্কে কিন্তু একটা কথা বললেন না। ভাবলাম যে হয়তো রাজীব ব্যানার্জি বলেছেন কালীঘাট থেকে সুপারিশ এসছে, হয়তো বলবেন যে সত্যিই কে দিয়েছিল সুপারিশ আমি দেখতে চাই, বা এটা মিথ্যা কথা বলছেন রাজীব ব্যানার্জি, এরকম কোনো কথা কিন্তু বললেন না। এবং আরও একটা নজর ছিল, আমি জাস্ট যা যা হয়েছে খুব সামারিটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, যে আজকের এই সভাতে অভিষেক ব্যানার্জি যুব নেতা তৃণমূল কংগ্রেসের, তিনিও কিন্তু আজকে বক্তব্য রেখেছেন। সেখানেও কিন্তু আমরা সেই অর্থে আমরা দেখলাম না যে বিজেপির কোনো নেতার নাম ধরে, যেটা আগে দেখতাম যে তার নাম ধরে বলা, সেই ধরনের কোনো আক্রমণ কিন্তু আজকে তাকে বলতে শুনিনি। বা ইদানিংকালে যে ম্যাডাম নারুলা বলে যে বিষয়টা প্রকাশ্যে একটা বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী, যে এখানে কয়লা পাচার গরু পাচারের টাকা যেভাবে পাচার হতো বিদেশে, থাইল্যান্ডের ব্যাংককে, ম্যাডাম নারুলাটা কে তার একটা ইঙ্গিতও তিনি দিয়েছেন। ভেবেছিলাম যে এরকম কিছু একটা হয়তো রিয়াকশন আশা করব, তারপরে কারণ এইভাবে প্রথম এই কথা বলার পর অভিষেক ব্যানার্জিকে আজকে বক্তব্য রাখতে দেখা গেছিল, কিন্তু সেটাও কিন্তু তিনি কিছু বলেননি। অর্থাৎ অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি, আজকে আমরা ডাইরেক্টলি শুভেন্দু অধিকারী বা রাজীব ব্যানার্জি এই দুজন সম্পর্কে একবার ইন্ডিভিজুয়ালি আক্রমণ সে অর্থে কিন্তু করেননি। ফলে কৌতূহল থেকে যাচ্ছে কেনই বা করলেন না, আর কবই বা করবেন বা কী বা বলবেন। নিশ্চয়ই সেদিকে নজর থাকবে। দর্শক, আজকে যা দেখলেন শুনলেন, এতটা কি মাথা গরম করলে কি চলে রাজ্যের মুখ্যমন্ত্রী? কেনই বা মাথা এত গরম হয়ে যাচ্ছে? নিজেই বলছেন আমার মাথা গরম আছে, কেনই এত গরম হয়ে যাচ্ছে? নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।